আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনাম। আইভারমেকটিন করোনা আক্রান্তের ভাইরাল লোড কমায় ৭৭ পর্যন্ত আইসিডিডিআরবির গবেষণা। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় রাষ্ট্রদ্রোহের ২ মামলা, হেফাজতের শীর্ষ ৩ নেতা আসামি, তদন্তে পিবিআই। হবিগঞ্জের নবীগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ নিহত ৮, আহত অন্তত ১৫ জন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে আইভারমেকটিন। মৃদু লক্ষণের করোনা রোগীর উপর এর প্রয়োগে আশানুরূপ ফল পেয়েছেন আইসিডিডিআরবির গবেষকরা। এটি সংক্রমণের শুরুতে প্রয়োগ করলে শরীরে ভাইরাসের পরিমাণ কমে আসে এবং জটিলতা বাড়তে পারে না। শিগগিরই বড় পরিসরে এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার কথা জানিয়েছেন গবেষকরা। পরজীবী সংক্রমণ কমাতে ব্যবহার হয় আইভারমেকটিন। ১৯৭৫ সালে আবিষ্কার হলেও চিকিৎসায় প্রয়োগ শুরু হয় ১৯৮১ সালে। শুরুতে প্রাণী চিকিৎসায় ব্যবহার হলেও পরে প্রয়োগ হয় মানবদেহে। কার্যকারিতার জন্য একে বলা হয় আশ্চর্য উপকারী ওষুধ। গত মে মাসে দেশে করোনা চিকিৎসায় আইভারমেকটিনের ব্যাপক ব্যবহার শুরু হয়। পক্ষে বিপক্ষে দেখা দেয় নানা মত। পরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহায়তায় এ নিয়ে গবেষণা শুরু করে আইসিডিডিআরবি। গবেষণার অংশ হিসেবে ৩ হাসপাতালে ভর্তি ৬৮ জন মৃদু লক্ষণযুক্ত কোভিড রোগীকে আইভারমেকটিন ও অন্যান্য ওষুধ দেওয়া হয়। এতে দেখা যায় ১২ মিলিগ্রাম করে ৫ দিনে আইভারমেকটিন খাওয়া রোগীরা দ্রুত ভাইরাস মুক্ত হয়েছেন। তাদের শরীরে ভাইরাল লোড কমে ৭৭ এই ড্রাগের হয়তো কিছু ইমিউনোলজিক্যাল রেসপন্সও তারা পজিটিভ ভাবে করে, যার জন্য যদি যত তাড়াতাড়ি এই ড্রাগটা দেওয়া যেতে পারে ভাইরাস লোডটা কমে আসবে। ভাইরাস লোড করলে ওনাদের যে সাবসিকুয়েন্ট যেটা হচ্ছে যে ইমিউনোলজিক্যাল রেসপন্স বলে বা সাইটোকাইন স্ট্রং যে কথাগুলো বলে ওগুলো হয়তো কমে আসবে। চিকিৎসকরা জানান, ভাইরাল লোড কমলে করোনার জটিলতা থেকে বেঁচে যেতে পারেন রোগীরা। আক্রান্তের শরীরে ভাইরাস সংক্রমণের মাত্রা কমে যাওয়ায় তাদের মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ারও সুযোগ কমে। এই স্টাডিটাতে কিন্তু 5 ডেজ 12 মিলিগ্রাম করে আইভারমেকটিন দিয়ে দেখানো হয়েছে যে ভাইরাস ক্লিয়ারেন্স ভালো হচ্ছে। আমাদের যে গাইডলাইন কমিটি আছে সেখানে নিশ্চয়ই আমরা বসে সেখানটায় আমরা ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এটা রাখবো, নট অ্যাজ ট্রিটমেন্ট প্রোটোকল। আইভারমেকটিন নিয়ে গবেষণা করোনা চিকিৎসায় সহায়ক হবে বলে আশা ঔষধ শিল্প সমিতির সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনের। এই স্টাডিটা আমাদের ডাক্তারদের জন্য তাদের ডিসিশন মেকিংয়ে অনেক সাহায্য করবে। আমার ধারণা এই স্টাডির পর আরও ফার্দার স্টাডিও হবে এবং আরও যত সময় যাবে তখনই আমরা বলতে পারবো আসলে কতটা ভালো হবে। তবে এটা ডেফিনেটলি একটা আই ওপেনার। মানে এরকম স্টাডিটা আমি মনে করি আমাদের জন্য, দেশের জন্য না, শুধু সারা পৃথিবীর জন্য এটা একটা অত্যন্ত ভালো স্টাডি হয়েছে। চিকিৎসকেরা জানান, আইভারমেকটিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম, তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডক্টর খায়রুল ইসলাম। ডক্টর খায়রুল ইসলাম, আপনাকে স্বাগত। আমরা শুনছিলাম একটি আশার খবর, আইভারমেকটিন ভালো ফল দিচ্ছে, এটি গবেষকরা জানিয়েছেন। তো কবে নাগাদ এটি আসলে বাজারে আসতে পারে, কবে নাগাদ এটি চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত হবে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের বেক্সিমকো কোম্পানিকে, যারা বাংলাদেশের মতো একটা দেশে এই ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালে এগিয়ে এসেছেন। এবং আমি উল্লেখ করতে চাই যে এই আইভারমেকটিন যে ট্রায়ালটা হয়েছে এটা বাংলাদেশে প্রথম আমরা বলি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এবং ট্রায়ালে যে ফল এসেছে এটা আমরা আশাপ্রদ যে একটা সস্তা ওষুধ, যে ওষুধটা আমাদের এই মহামারী করোনা ভাইরাসের ভাইরাল লোড কমিয়ে আনতে পারে, এবং এই কমিয়ে আনার ফলে রোগীর আউটকামে বিশাল একটা প্রভাব পড়বে বলে আমাদের ধারণা। তবে
উল্লেখ করতে চাই যে এই ট্রায়ালটা স্যাম্পল সাইজ খুবই ছোট, মাত্র 72, মানে 72 জন রোগীকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছিলাম। একটা গ্রুপে আমরা আইভারমেকটিন দিয়েছি, আর একটা গ্রুপে আমরা আইভারমেকটিন দিই নাই, প্লাসিবো দিয়েছি। এবং এর ফল পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা গেছে যে আইভারমেকটিনে ভাইরাল ক্লিয়ারেন্স কমায় এবং কিছুটা আমাদের ইমিউনোলজিক্যাল রেসপন্স কমাতে হেল্প করে। কিন্তু এখনই আমার শ্রদ্ধেয় স্যার যে বলেছেন যে এখনই আমরা হয়তো বাজারে মানে সাধারণ মানুষের জন্য ওইভাবে অ্যাভেলেবেল করা উচিত হবে না, কারণ একটা মাত্র ট্রায়াল তো। আমরা ভবিষ্যতে আরো বড় ট্রায়াল শেষ করার পরে আমরা এটা পাবলিকে ট্রিটমেন্ট গাইডলাইন আমরা যোগ করতে পারি। এখনো পর্যন্ত তাহলে আমাদের একটু সময় লাগবে, কারণ এটা স্যাম্পল সাইজ ছোট। এবং এই জায়গাতেই আসছে, এই ওষুধটা তো বাজারে ছিল, তার মানে মানুষ আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি নেওয়াটা কতটা মানে যুক্তিযুক্ত হবে? চিকিৎসকরা যখন পরামর্শ দিবেন এবং এটার মাত্রা বা ডোজ ঠিক করে দিবেন, সেভাবে কি নেওয়া দরকার কিনা? আরেকটি জিনিস জানতে চাই যে এই যে পরবর্তী ট্রায়াল বা পরবর্তী পরীক্ষার পদক্ষেপটা কি, মানে প্রক্রিয়াটা কি হবে আপনাদের? প্রক্রিয়াটা হচ্ছে আমাদের তো প্রথম স্যাম্পল সাইজ ছোট 72, আমরা পরবর্তী ক্লিনিক্যাল ট্রায়ালটা দিতে যাচ্ছি আরো বেশ কয়েকটা হসপিটালে এবং আরো বেশি পেশেন্টের উপরে, এবং আমরা আরো কিছু আউটকাম যোগ করে আমাদের ইনিশিয়াল ট্রায়ালটা ছিল একেবারে এসিমটোমেটিক, মানে যাদের লক্ষণ মৃদু ছিল, যারা একটু স্বাস্থ্যবান ছিল, ওদের উপর ট্রায়ালে দিয়েছিলাম। আমাদের পরবর্তী ট্রায়ালে আমরা আরো এক্সপান্ড করে আমরা দেখবো যে খারাপ রোগীর উপর এর প্রভাব কেমন এবং অন্য আউটকাম যেমন রোগীর মর্টালিটি কমাতে পারে কিনা, রোগীর আমাদের বায়োলজিক্যাল যে প্যারামিটার গুলা অথবা বায়োকেমিক্যাল যে প্যারামিটার গুলা এগুলো কমাতে পারে কিনা সেগুলো দেখতে হবে। এবং এই জন্য আরো বেশি লার্জ স্কেলে আমাদের ট্রায়ালটা চালাতে হবে। এবং আমি আশা করি বেক্সিমকো প্রথম দিকে যেভাবে এগিয়ে এসেছেন, ভবিষ্যতে ওরা আমাদের জন্য আরো, মানে আপনি জানেন যে একটা ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে অনেক টাকা পয়সা লাগে, অনেক সময় দিতে হয় এবং অনেক বেশি ডেডিকেশন লাগে। এটা আন্তর্জাতিক মানের ট্রায়াল জন্য অনেক বেশি ডেডিকেশন, অনেক বেশি রিসোর্স লাগে। এবং বেক্সিমকো যদি এগিয়ে আসে তাহলে আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আশা করব সেটাই খুব শীঘ্রই এটি মানুষের আওতার মধ্যে চলে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। ফাইজারের পর এবার ভারতে অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে সিরাম ইনস্টিটিউট। আর যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে মঙ্গলবার। এদিকে চীনা কোম্পানি সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছে ইন্দোনেশিয়া। রোববার ভারতে নিজেদের তৈরি টিকার জরুরি অনুমোদন চায় মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। এর একদিনের মাথায় অক্সফোর্ডের টিকার অনুমোদন চেয়ে আবেদন করল সিরাম। করোনা মহামারীতে চিকিৎসা সেবায় জরুরি ব্যবহার এবং টিকার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহাপরিচালকের কাছে এ আবেদন করেছে সিরাম। ভারতের বিভিন্ন অঞ্চলে অক্সফোর্ডের টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে। এর দায়িত্বে রয়েছে সিরাম ইনস্টিটিউট। এদিকে রোববার ফাইজারের টিকার প্রথম চালান লন্ডনের হাসপাতালে পৌঁছেছে। মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। প্রথম ধাপে অগ্রাধিকার পাবেন বৃদ্ধ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতরা। পরে বিভিন্ন অঞ্চলের ক্লিনিকগুলোতে বিতরণ করা হবে ভ্যাকসিন। প্রথম ধাপে ভ্যাকসিনের 8 লাখ ডোজ পাবে দেশটি। অন্যদিকে চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনা টিকার প্রথম চালান বুঝে পেয়েছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান তারা টিকার 12 লাখ ডোজ গ্রহণ করেছেন। আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতে আরও 18 লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে সে দেশের সরকার। আগস্ট থেকে চীনের সিনোভ্যাকের করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ইন্দোনেশিয়ায়। এই টিকা চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে ব্রাজিল ও তুরস্কেও। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববারের তুলনায় সোমবার দেশে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রাণহানি 36 জনের, করোনা শনাক্ত হয়েছে আরও 2198 জনের। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন শুধু মাস্কের ব্যবহারেই সীমাবদ্ধ থাকলে চলবে না, করোনা নিয়ন্ত্রণে আবারও আইসোলেশন এবং কোয়ারেন্টিনের কড়াকড়ি জরুরি হয়ে পড়েছে। আরটিপিসিআর ল্যাবের পাশাপাশি দেশে এখন করোনার পরীক্ষা হচ্ছে 10টি অ্যান্টিজেন ল্যাবেও। সব মিলে সোমবার দুপুর পর্যন্ত 137টি ল্যাবে 14,369 নমুনা পরীক্ষায় 2,198 জন করোনার রোগী শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.30%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,79,743 জনে। সোমবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় করোনায় মারা গেছে 36 জন। এর মধ্যে পুরুষ 24 এবং নারী 12 জন।
এ নিয়ে মোট প্রাণহানি ৬,৮৭৪ জনের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রোগীদের সঠিকভাবে চিহ্নিত করে আবারও আইসোলেশন ও কোয়ারেন্টিনে গুরুত্ব বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। মূলত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা আসতেছেন তারাই আক্রান্ত হবেন। সুতরাং সেই লোকগুলোকে যদি আমরা খুঁজে বের করতে পারি এবং তাদের টেস্ট করতে পারি, টেস্ট করে যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেল তাদেরকে আইসোলেশন করা, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি তাদেরকে 14 দিন ধরে কোয়ারেন্টাইন করা, এগুলো আরেকটা গুরুত্বপূর্ণ দিক। এটা যে দেশগুলো সফলভাবে করতে পেরেছে তারাও কিন্তু এই পদ্ধতিতেই সফল হয়েছে। আমাদের এই জায়গাটায় ঘাটতি আছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে নতুন করে সুস্থ হয়েছেন আরও 2,663 জন করোনার রোগী। এ নিয়ে মোট সুস্থ 3,98,623 জন, অর্থাৎ এখন দেশে করোনার রোগী 74,246 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা কয়েকদিনের চেয়ে বিশ্বে কিছুটা কমেছে করোনায় প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। রোববার করোনায় মারা গেছে 7,500। এদিন শনাক্ত হয়েছে 5,34,000-এর বেশি। বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়ালো 15,43,000। এ পর্যন্ত আক্রান্ত 6,74,00,000-এর বেশি। সুস্থ হয়েছেন 4,66,00,000। করোনায় রাশিয়ায় নতুন 456, ইরানে 284, মেক্সিকোতে 261, ইউক্রেনে 145 ও ইন্দোনেশিয়ায় 127 জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার যুক্তরাষ্ট্রে 1,000 জনের মৃত্যু এবং 1,65,000 নতুন শনাক্ত হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় 9 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তের পর রাজধানী সিউল ও আশপাশের এলাকায় কড়াকড়ি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে 5 মাস পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়া একই অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। মামলা দুটি আজ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে 7 জানুয়ারি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত 13 নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে ঢাকার সিএমএম কোর্টে মামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের দুটি সংগঠন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এজন্য যারা দায়ী আমরা মনে করছি যে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আমরা সেজন্যই আদালতের শরণাপন্ন হয়েছি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মামলায় মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম ও হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়েছে। মামলা দুটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ইসলামের অপব্যাখ্যা দিয়ে তিনি মানুষকে উত্তেজিত করতেছেন, ফলে দেশে একটি রায়ট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতির অপব্যাখ্যা দিয়ে তিনি মানুষকে উত্তেজিত করতেছেন, ফলে দেশে একটি রায়ট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বিনষ্ট করে তিনি বর্তমানে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি বৈধ সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছেন। আজকের মামলাটি ছিল একটি রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলায় আজকের আসামি মামুনুল হক দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার জন্য এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হলে সারা বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, এই ধরনের তিনি শিষ্টাচার বহির্ভূত এবং ঔদ্ধত্যমূলক আচরণ করেছেন। এই মামলার মাধ্যমে এদেশের মানুষ সোচ্চার হবে এবং এই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে আমরা মনে করি, বিশ্বাস করি। আগামী 7 জানুয়ারি মামলা দুটির তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 4 জনের রিমান্ড শুনানির দিন মঙ্গলবার ঠিক করেছে আদালত। দুপুরে আসামিদের আদালতে হাজির করে ছাত্রদের 10 দিন এবং শিক্ষকদের 7 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে মামলা তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার। কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আমলি আদালতের বিচারক রেজাউল করিম মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসুদের হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন এবং
সবুজ ইসলাম ওরফে নাহিন। একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। মামলা তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার ওসি নিশিকান্ত সরকার জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। এর আগে কড়া পুলিশি পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়। এই রিমান্ডের প্রেয়ার তারা দিয়েছেন, বাট কোর্ট তো রিমান্ড চাওয়ার সাথে সাথে রিমান্ড প্রদান নাও করতে পারেন। এটা হয়তো দিন করেছে রিমান্ড দিবে, এবং এই কেস হচ্ছে রিমান্ডে দেওয়ার মতো। যেহেতু যে এর অনেক ক্লু উদ্ঘাটন করার প্রয়োজন রয়েছে, এর অনেক তদন্তের স্বার্থে এই সমস্ত ক্লুগুলো তদন্তকারী কর্মকর্তার প্রয়োজন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সাথে জাতির পিতার সব মুরালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের অগ্রগতি প্রতিবেদন দেখে এই নির্দেশ দেন বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিন। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেয়ায় ৭১-এর ৭ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করে হাইকোর্ট। মুজিববর্ষে সেই ঘটনার ওপর জেলা উপজেলায় জাতির পিতার মুরাল স্থাপনের আদেশ দেয় আদালত। আদালতে মুরাল স্থাপনের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে বলা হয়, ৬৩ জেলা ও ৩৮০ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন করা হয়েছে। পরে আদালত স্থাপিত ও নির্মাণাধীন সব মুরালের নিরাপত্তা নিশ্চিতের আদেশ দেন। বঙ্গবন্ধুর সকল প্রতিকৃতি, মুরাল, ভাস্কর্য অবিলম্বে সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য হাইকোর্ট আজকে নির্দেশ প্রদান করেছে। অবিলম্বে সকল মুরাল সংরক্ষণের জন্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছেন মন্ত্রিপরিষদ সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরকে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আগামী 1 মাসের মধ্যে বাকি সবগুলোর অগ্রগতি জানাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে এ নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা এবং জেলা হেডকোয়ার্টার্সে যে মুরাল নির্মাণ বা ভাস্কর্য নির্মাণের নির্দেশনা ছিল, সেটি আমাদের বাস্তবায়ন করতেই হবে। এটি মহামান্য আদালতের নির্দেশ, এবং আগামী 30 দিনের মধ্যে সেই বাস্তবায়নের যে অগ্রগতি সেটার প্রতিবেদনও দাখিলের ওনারা নির্দেশ দিয়েছেন। কুষ্টিয়ার যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। এছাড়া বঙ্গবন্ধু সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে করা আরেকটি রিটের শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী নয়, তাদের ইন্ধনদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি উঠেছে রাজধানীতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিগুলোতে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের আয়োজকরা বলেন, ভাস্কর্য বিরোধী ও ধর্মের অপব্যাখ্যাকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির নেতারা ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুই এক জায়গায় দুই একজন ধরা পড়ছে, সেটি ঠিক, কিন্তু একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এর পিছনে ইন্ধনদাতা আছে, এর পিছনে কিছু অশুভ চক্র আছে, যারা সম্মিলিতভাবে এই ধরনের অপকর্ম, অপপ্রয়াস চালিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির বিভিন্ন ধরনের হীন প্রয়াস তারা লিপ্ত আছে। সেই মানুষদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এই সময়ের খুবই দায়িত্ব। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবি ওঠে সেখানেও। কালকেই আমরা দেখেছি যে 4 জন ধরা পড়েছে, কিন্তু ছেলেগুলো খুবই তরুণ এবং তারা নিজেরা বলেছেন তারা ওয়াজ মাহফিলে গিয়ে তারা কথা শুনে তারা উদ্বুদ্ধ হয়ে কাজটি করেছেন। তার মানে যারা নাকি ওয়াজ মাহফিল করছেন, কারা করছেন, এই ধরনের তরুণ সমাজকে যারা বিপদে নিচ্ছেন, অবশ্যই তাদেরকে রুখতে হবে। একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীরাও। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সাংবাদিকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্য ভাঙচুরকারী ইন্ধনদাতাদের মুক্তিযুদ্ধ ও দেশের সংস্কৃতি বিরোধী আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষক নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে এবং উস্কানি দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুই মন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী মন্তব্য করেছেন এদের কর্মকাণ্ড দেশদ্রোহিতার শামিল। আর সেতুমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন রাজধানীর দোলাইপাড়ে জাতির পিতার ভাস্কর্য হবেই। পৃথক দুটি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। রাজধানীর দোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করছে একটি গোষ্ঠী। এর মধ্যেই কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে মাদ্রাসার ছাত্র ও শিক্ষক। এর প্রতিবাদে প্রতিদিনই রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে নানা শ্রেণী পেশার মানুষ। একই সাথে হুঁশিয়ারি দিচ্ছেন সরকারের মন্ত্রীরা। সচিবালয়ে সেতুমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে জাতির পিতার ভাস্কর্য নির্মাণ করা হবেই। যারা বিতর্ক তৈরি করছে তাদের কঠোরভাবে দমন করা হবে। প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়গুলো দেখছেন এবং এটা ট্যাকেল করছেন সেভাবে। আমরা যুক্তি দিয়ে বলতে চাই তারা যা বলছে তা সঠিক। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী মন্তব্য করেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বিরোধিতা রাষ্ট্রদ্রোহের শামিল। এদের কাউকে ছাড় দেয়া হবে না। মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে। সময়ে সময়ে তারা ফনা তোলার চেষ্টা করে। এদেরকে কোনোভাবেই ফনা তুলতে দেওয়া যাবে না। এ সময় ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করায় পুরো নির্বাচন ব্যবস্থার উপর থেকেই জনগণের আস্থা চলে গেছে। এ পরিস্থিতিতে জনগণকেই ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থা হিসেবে বিবেচনা করে এবং প্রশাসনকে ব্যবহার করে তারা তাদের মতো করে নিয়ে নিতে চায়। এই কারণে জনগণের আস্থাই চলে গেছে। এখন জনগণকেই বের করে নিয়ে আসতে হবে, তাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে। এবার হাজী সেলিমের ফিলিং স্টেশনের অবৈধ অংশ উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর ইসলামবাগের মদিনা ফিলিং স্টেশনের দুটি স্থাপনা আজ গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে আইনি বাধ্যবাধকতার কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। তারপরেও নদীর জমি উদ্ধারে লড়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থার কর্মকর্তারা। পুরান ঢাকার ইসলামবাগে বাক ও শ্রবণ প্রতিবন্ধিতের স্কুলের জন্য বরাদ্দ জমিতে হাজী সেলিমের গড়ে তোলা মদিনা ফিলিং স্টেশনের একাংশ উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গাড়ি ধোয়ার একটি ছাউনি, একটি টিনশেড ঘর ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ করা হয় হাজী সেলিমের দখলে থাকে একটি গুদাম ঘরও। এর আগে কেরানীগঞ্জ থানার চর রঘুনাথপুর মৌজায় উচ্ছেদে গেলে বাধে বিপত্তি। এখানে 1999 সালে অর্থঋণ আদালত থেকে 33% জমি কেনেন ডাল ব্যবসায়ী জাহিদ হোসেন। তবে তার ওই জমির সবটুকুই বুড়িগঙ্গা নদীর অংশ। আমাদের তো কাগজপত্র সব ঠিক আছে, খাজনা দিচ্ছি, তারপরে মহানগর জরিপ হয়েছে আমাদের। এছাড়া একই খতিয়ানের একটি স্থাপনা রেখে টিনের তৈরি 4 তলা অন্য একটি স্থাপনা উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এটা যদি সরকারি সম্পদ না হয় তো এটা কিভাবে সরকারি সম্পদ হয়? আমার এটুকুই, আর কোনো কিছু না। হাইকোর্টের রায় আছে, এই কারণে এটা ভাঙে নাই। ওইটার মধ্যে হয়তো হাইকোর্টের রায় ব্যাংকের লোন পায় না, ভেঙে ফেলাইছে। বিআইডব্লিউটিএ বলছে আইনি জটিলতায় বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছেন না তারা। আর আইনি বাধার পর উচ্ছেদ করা হয়েছে ছোট বড় 171টি স্থাপনা। এতে দখলমুক্ত হয়েছে অন্তত 2 একর তীরভূমি। যেসব প্রতিষ্ঠানের বা যেসব ব্যক্তির বাড়ি মালিকানাধীন বাড়ির আদালতের মহামান্য আদালতের স্টে অর্ডার রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা বাকিগুলো টাচ করছি। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরপরই অনেকে নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন অবৈধ স্থাপনা। আর নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয় খুশি সচেতন মহল। 3 দিয়া 4 তলা 5 তলা যে যেমনি পারছে আর কি দখল করে লিয়া বয়া খাইতেছে আর কি। আমরা দেখছি 85 সনে যে আমরা বাড়ি করছি ওই সময় দেখছি এটা পুরো খোলা। 2009 সালে ঢাকার চারপাশের 4 নদীসহ দেশের সব নদ নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে হাইকোর্ট। এরপর উচ্চ আদালতের নির্দেশ বলেই 2019 সালের 29 জানুয়ারি থেকে নদীর জমি উদ্ধারে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন।
সোমবার বিকেলে উপজেলার ফুলতলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার মুরাউড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম, মেয়ে মারিয়া আক্তার, তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম, সাতাইহাল গ্রামের অন্তর মিয়া, লিজা আক্তার এবং লতিফপুর গ্রামের কিতাব আলী। অন্য দুজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাসটি ওই এলাকায় পৌঁছে আরেকটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সিএনজি এবং বিআরটিসি বাস বিপরীতমুখী সংঘর্ষ। বিআরটিসি বাস ওভারটেক করতে যাইয়া ওই রাস্তার অপোজিট থেকে যে সিএনজি গুলো আসতেছিল ওগুলারে সরাসরি নিচে দিয়ে মাইরা দিচ্ছে। এ নিয়ে আরও জানাতে এবার হবিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, মরদেহগুলো এখন কোথায় রাখা হয়েছে আর আহত যারা আছেন হাসপাতালে ভর্তি আছেন তাদের কি অবস্থা? এই জায়গাটি দুর্ঘটনাটি ঘটেছে আজ বিকেল 4টায়। এখানে 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি, মহিলা হচ্ছেন 3 জন, পুরুষ হচ্ছেন 4 জন এবং একজন শিশু 2.5 বছরের। আপনি যেটি জানাচ্ছিলেন যে একই পরিবারের 3 জন রয়েছেন। এখানে আমি এসে কথা বলেছিলাম শেরপুর হাইওয়ে পুলিশের যে ওসি রয়েছেন এরশাদুল হক ভুইয়া, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা লাশগুলো উদ্ধার করেছেন। উদ্ধার করে এখানে স্থানীয় যে যাদের পরিচয় পাওয়া গেছে এদের মধ্যে 7 জনের পরিচয় তিনি নিশ্চিত করেছেন এবং এই 7 জনের লাশ ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি একজনের লাশ এখন রয়েছে এখানে, পুলিশ এখানে পড়ে আছে, যার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি পুরুষ এমনকি আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আসলে এখানে যে অবস্থাটা আসলে এখানে এখন স্বাভাবিক আছে, সড়কে যান চলাচল স্বাভাবিক চলছে, কিন্তু যে একজনের লাশ আছে সেই লাশটি তিনি বলছেন যে হস্তান্তর করবেন যদি পরিচয় পাওয়া যায়। সেক্ষেত্রে তার পরিচয় না পেলে ময়নাতদন্তের মাধ্যমে পরবর্তী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই বিষয়টি নিয়ে আসলে আমি মামলা হয়েছে কিনা, মামলার কি হবে সে বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে মামলা প্রক্রিয়াধীন, তারা মামলা করবেন এবং এই ঘটনার পরে যে বিআরটিসি বাস চালক তিনি পলাতক রয়েছেন, তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই আসলে ছিল সর্বশেষ অবস্থা। তুহিনুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সূচি চূড়ান্ত না হলেও জানুয়ারির 20 কিংবা 22 তারিখ ওয়ানডে দিয়ে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে 2 বোর্ড। এই সিরিজে মাশরাফি থাকবেন কিনা তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ফিটনেসের সঙ্গে পারফরমেন্স দিয়েই আসতে হবে মাশরাফিকে। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম ঘুরে গেছেন উইন্ডিজ বোর্ডের 2 প্রতিনিধি। তাতে সিরিজ আয়োজনে গ্রিন সিগন্যাল পেয়েছে বিসিবি। তবে কোভিড পরিস্থিতিতে পূর্ণাঙ্গ সিরিজে কাটছাঁট করতে হচ্ছে। কমছে একটি টেস্ট ও টি-20 সিরিজ। শিগগিরই সূচিও চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। হয়তো আগামী 3-4 দিনের মধ্যে একটা একটা ফিকচার বা ওদের যে শিডিউল আছে ওটা আমরা দিতে পারবো। বাট এখন যতটুকু জানি ওরা হয়তো 10-12 তারিখের দিকে আসবে, আর আমরা হয়তো খেলাটা হয়তো 20-22 তারিখ দিক দিয়ে শুরু করব। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ শেষে অধিনায়কের আর্মব্যান্ড খুলেছেন মাশরাফি, কিন্তু লাল সবুজের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান। জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সফল অধিনায়ককে কি দেখা যাবে? ফিটনেস এবং পারফরমেন্স এই দুটো হলো ভেরি ইম্পর্টেন্ট। যদি ভালো থাকে তাহলে আপনার সিলেক্টর আছে, কোচ আছে, সবাই তো না খেলে তো আমি কোনো সম্ভাবনা দেখছি না। উইন্ডিজ সিরিজ দ্রুত শেষ করার তাড়া আছে। টাইগারদের পরের কমিটমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। ওই সিরিজের কোয়ারেন্টিনের কিছু অংশ দেশে আর কিছু অংশ ওখানে গিয়ে করতে চায় বিসিবি। আমরা শ্রীলঙ্কা যাওয়ার আগে যেভাবে আমরা প্ল্যান করছিলাম আমরা সেইভাবে ঠিক করব এবং আমরা চেষ্টা করব যেন প্লেয়াররা সেফ থাকে। এটা কিন্তু আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দেশে এসেছিলেন কোচিং স্টাফের অধিকাংশরা। ডোমিঙ্গো গিবসনরা কাজ করেছেন তামিম মুশফিকদের সাথে।
কিন্তু স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড থেকে গেছেন। ভেট্টোরির সাথে 100 দিনের চুক্তি থাকলেও পুরো সময় তাকে পাওয়া যায়নি। এবার তার দেশে যাচ্ছে টিম টাইগার্স, ওটাই কাজে লাগাতে চায় বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে আগামীকাল মাশরাফি নামছেন কিনা তা পুরোপুরি নিশ্চিত নয়, তবে কোভিড নেগেটিভ হওয়ার পর দীর্ঘ সময় বোলিং অনুশীলন করে ম্যাচ জানান দিয়েছেন খুলনার হয়ে ফেরার জন্য তিনি প্রস্তুত। কাল সন্ধ্যা 6:30টায় ম্যাচে মাশরাফি সাকিবের খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম। এর আগে দুপুর 1:30টায় ডু অর ডাই ম্যাচ তলানির দুই দল বরিশাল ও রাজশাহীর। মাঠে ফেরার জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ। ইনজুরি কাটিয়ে দল পেয়েছেন, নেগেটিভও হয়েছেন করোনা টেস্টে। বাকি শুধু ম্যাচ ফিটনেস ঠিকঠাক করা, বোলিংটা শেষবারের মতো ঝালিয়ে নেয়া। টি-20 ম্যাচ খেলেছেন সবশেষ বিপিএলে 10 মাস আগে। মানিয়ে নেওয়ার কাজটা মাশরাফির জন্য খুব একটা সহজ নয়। অনুশীলনে তাই বাড়তি মনোযোগ, বাড়তি চেষ্টা। মার্কার দিয়ে ডান ও বামহাতি ব্যাটসম্যানকে মোকাবেলায় বোলিং করেছেন, ব্লক হল সুইং নিয়ে কাজ করেছেন, ভিডিও করে নিজেই দেখে নিয়েছেন বোলিংয়ের অবস্থা। মাঠে তো শুধু ফিরলেই হবে না, নামের প্রতি সুবিচারও করতে হবে। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ খেলবেন কিনা সিদ্ধান্ত হবে টসের আগ মুহূর্তে। শুরুর দিকে এলোমেলো থাকলেও শেষ 3 ম্যাচে টানা জয় পেয়েছে খুলনা। দলের কম্বিনেশন ভাঙা যেমন কঠিন, তেমনই কঠিন মাশরাফিকে বসিয়ে রাখা। অন্যদিকে টানা 4 ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে ঢাকার কাছে হেরেছে প্রতিপক্ষ চট্টগ্রাম। জয়ে ফেরার মিশনে কঠিন পরীক্ষা নেবে সাকিব মাহমুদুল্লাহর দল। দুপুরের লড়াইটা টিকে থাকার। তলানির দুই দল বরিশাল রাজশাহীর জয়ের বিকল্প নেই। 5 ম্যাচে মাত্র 1 জয়ে খাদের কিনারায় তামিমের দল। অন্যদিকে 1 জয় বেশি থাকলেও ম্যাচও বেশি খেলেছে শান্তর দল। নামে ভারী শক্তি সামর্থ্যে কিছুটা এগিয়ে থাকলেও জ্বলে উঠতে পারেনি বরিশাল। আফিফ, মিরাজ, বিপ্লব কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। বোলাররা ভালো পুঁজি না পাওয়ায় লড়াই করতে পারছে না। রাহির বিশ্বাস শেষ 3 ম্যাচে ঘুরে দাঁড়াবে তার দল। 2-1টা ম্যাচ অন্যান্য টিমের মতো 80 বা 120-এর ভিতরে আউট করতাম, আমাদের ব্যাটসম্যানরা রিদমে আসতো, টিমও জিততো, তাহলে হয়তো বা আমাদের জন্য ভালো হতো। তো আমরা বোলিং ইউনিটেও আহামরি তেমন একটা ভালো বোলিং করতে পারতেছি না, আর 160-70 হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটা 140 বা বিলো 140-তে রাখতে পারতাম তাহলে হয়তো বা আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো হতো। সময় যত গড়াচ্ছে মিরপুরের উইকেটে স্লোয়ার সুইংয়ে সাফল্যের হার বাড়ছে। সেই অভিজ্ঞতা থেকে রাব্বির সাথে জুটি গড়ে ভালো কিছুর প্রত্যাশা রাহির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞা শেষে টেস্ট র্যাঙ্কিংয়ে ফিরলেন সাকিব আল হাসান। আইসিসির সদ্য হালনাগাদ হওয়া অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন 4 নম্বরে, তার রেটিং পয়েন্ট 366। নিষিদ্ধ হওয়ার সময় টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 3-এ ছিলেন সাকিব। প্রত্যাবর্তনে 1 ধাপ পিছিয়েছেন টাইগার পোস্টার বয়। সাদা পোশাকে ব্যাটসম্যানদের মধ্যে 37 নম্বরে সাকিব, আর বোলিংয়ে আছেন 22 নম্বরে, যা বাংলাদেশিদের মধ্যে সেরা। এর আগে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওডিআই র্যাঙ্কিংয়ের প্রথম হালনাগাদেই অলরাউন্ডারের শীর্ষস্থান ফিরে পান সাকিব। টি-20তে ফেরেন আগের দ্বিতীয় অবস্থান থেকে। অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত। বিগেস্ট শো অন আর্থে অংশ নিতে ওয়াইল্ড কার্ডের আশায় দেশসেরা এই ভারোত্তোলক। করোনার সময়ে অনুশীলন বন্ধ থাকায় এখন নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট না থাকায় দেশীয় প্রতিযোগিতা দিয়েই ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা মাবিয়ার। ভারোত্তোলক হিসেবে প্রথম বাংলাদেশি লড়বেন অলিম্পিকে। 2016-র আসরে মাবিয়া আক্তার সীমান্তর অংশগ্রহণ প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙেছে। সে সময় অ্যাডহক কমিটিতে চলা ফেডারেশন স্বীকৃতি পায়নি অলিম্পিক কমিটির। টোকিও অলিম্পিকে সেই সুযোগ হাতছাড়া করতে চান না মাবিয়া। করোনার কারণে আসর পিছিয়েছে, কিন্তু লক্ষ্যচ্যুত হননি। ওয়াইল্ড কার্ড পেতে কোয়ালিফাইং রাউন্ডের 7টির 6টিই পার করেছেন। শেষ রাউন্ডটি স্থগিত হওয়ায় অপেক্ষাটা বেড়েছে। একটা কোয়ালিফাই বাকি আছে, ওটা যদি ওনারা পুনরায় করতে চায়, লকডাউনের যেহেতু শেষ হয়ে গেছে অলিম্পিকের ডেট কনফার্ম হওয়ার পরে, তাহলে সেটাই আমি পার্টিসিপেট করব। আর যদি তারা এই করোনা ভাইরাসের জন্য সেটা কম্প্রোমাইজ করে, তাহলে আমার 6টা তো হয়েই গেছে। যেটা রেজাল্ট এসেছিল সেটা হচ্ছিল 50-50 রেজাল্ট এসেছিল, যে আমার ইমপ্রুভ পারফরমেন্স আছে এবং আমার কোয়ালিফাইং স্পিরিট আছে, তো আমাকে ওনারা বিবেচনায় রেখেছে। লাস্ট কোয়ালিফাইয়ের পরে তারা ফাইনাল করবে।
প্রায় 5 মাস অনুশীলন বন্ধ থাকায় নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা কঠিন হয়েছে। হাতে থাকা বাকি সময় তাই সেরা প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ। লকডাউনে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছিল যে আমার একটা ইনজুরি রিকভার হয়েছে কিছুটা, 100% হয়নি, কিছুটা হয়েছে, যার জন্য এখন ট্রেনিং করতে পারছি এবং নিজের বডি ওয়েটটা মাইনাস করেছি এবং নিজের পুরনো জায়গায় এসেছি। 19 ডিসেম্বর আন্তঃসংস্থা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারের হয়ে অংশ নিচ্ছেন মাবিয়া। উদ্দেশ্য বর্তমান ফিটনেস আর সামর্থ্য দুটোই যাচাই করা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়লেও ইউরোপ জুড়ে বড়দিন উদযাপনের তোড়জোড়। কেনাকাটা স্বাভাবিক রাখতে অনেক দেশেই শিথিল করা হয়েছে করোনার স্বাস্থ্যবিধির কড়াকড়ি, কিন্তু তারপরেও দেখা মিলছে না ক্রেতার। করোনায় আয় কমায় বাড়তি খরচে আগ্রহ নেই সাধারণের, তাই লোকসানের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য খবর। ভাষান্তর পরিদর্শনের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব কখনোই দেয়নি জাতিসংঘ। তারা চাইলেই যে কোনো সময় সেখানে যেতে পারে, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে সরকার। সচিবালয়ে আজ এক সাক্ষাৎকারে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও জানান, স্থানান্তরের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন কূটনীতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। নোয়াখালীর ভাষান্তরের আশ্রয়ণ প্রকল্পে থাকতে শুরু করেছেন 1642 জন রোহিঙ্গার প্রথম দলটি। কক্সবাজার আশ্রয় শিবির থেকে 1 লাখ রোহিঙ্গা পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা স্বেচ্ছায় যেতে চান শুধু তাদেরই নেওয়া হবে। স্থানান্তর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেন মন্ত্রী। মুখে মুখে বলে তারা মুখোমুখি বলে, আমি ঠিক জানি না এখনো। তারা সবকিছুতেই সম্পৃক্ত, কিন্তু তারা পিক এন্ড চুজ করেন, এটাই দুঃখজনক। যারা যেতে চান তারা যেতে পারবেন। আর আমাদের প্ল্যান হচ্ছে 1 লক্ষর মতো, কিন্তু আমরা তো কাউকে জোর করে পাঠাবো না। টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে বিষয়টি জানতে জাতিসংঘকে আরও উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অস্থায়ীভাবে রোহিঙ্গাদের ভাষান্তর নেওয়া হয়েছে। জোরপূর্বক বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য। ইউএনকে বলেন, আপনারা আপডেট দেন, ওখানে কত টাকা খরচ করেছেন, কি বানিয়েছেন, ওদের যাওয়ার জন্য কি ব্যবস্থা করেছেন। মায়ানমার সরকারকে আপনারা কতবার বলেছেন ওদের নিয়ে যাওয়ার জন্যে, ওগুলো আপনারা দেখেন। আমরা যেহেতু যেতে পারতেছে না বলে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করেছি, ওই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা করো। হিউম্যান রাইটস গ্রুপ করে বলেন যে আপনারা তো হিউম্যান রাইটসগিরি করেন, ওখানে কী ধরনের হিউম্যান রাইটস হচ্ছে রাখাইনে, মায়ানমারে, সেগুলো দেখেন না কেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের নবনির্বাচিত সরকারের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর কথা জানান একে আব্দুল মোমেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি সব সংস্থার ডেটা সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করে গাজীপুরে কেন্দ্রীয় ডেটা সেন্টার চালু করবে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, পুলিশ, নির্বাচন কমিশন সহ সরকারের অন্যান্য সব ডেটা সেন্টারগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে। গাজীপুর, কালিয়াকৈরের ব্যাকআপ সেন্টার থাকবে যশোরে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন মন্ত্রীরা। মন্ত্রিসভায় রাজাকারের তালিকার বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খসড়া আইন অনুযায়ী অসত্য তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। 2002 সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পরিপূর্ণ না হওয়ায় এ আইনের মাধ্যমে তা বাতিল হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজ থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে, তাদের একটা তালিকা করার জন্য আর কি তারা তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশনের জন্য সরকারের কাছে একটা সুপারিশ প্রেরণ করবে। এছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের সংশোধিত খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সরকারি সব দপ্তরের তথ্য গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কের কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এতে নির্বাচন কমিশন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক সহ সকল প্রতিষ্ঠান আর নিজেদের কোনো ডেটা সেন্টারে ডেটা রাখতে পারবে না। এছাড়া টাকা দিয়ে বেসরকারি খাতের তথ্য এই ডেটা সেন্টারে রাখা যাবে। কালিয়াকৈরের সব ডেটা যশোরের ব্যাকআপ সেন্টারে থাকবে। সরকারের এখন থেকে যে প্রত্যেক মন্ত্রণালয় বিভাগ দেখবেন একটা করে সার্ভার করে, এখন থেকে সব কেউ আর কোনো সার্ভার করতে পারবে না। সবার ডাটা এই কালিয়াকৈরে আমাদের এই ডাটা সেন্টার এই কোম্পানির আন্ডারে এই করতে হবে, স্টোর করতে হবে, কারণ ওইখানে সব সেফটি সিকিউরিটি থাকবে। মাস্ক পরার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আবারও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া মাস্ক পরা নিশ্চিত করার বিষয়ে আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার অর্থনৈতিক সংকট মোকাবেলায় চরাঞ্চলের জন্য আলাদা প্রণোদনা প্যাকেজ দেওয়ার সুপারিশ করেছেন অর্থনীতিবিদ আতিউর রহমান। পাশাপাশি জাতীয় বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চরাঞ্চলগুলোর জন্য সুনির্দিষ্ট প্রকল্পে বরাদ্দ দিতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তিনি। ঢাকায় ন্যাশনাল চর অ্যালায়েন্স এবং সমন্বয়ে আয়োজিত চর ইস্যুজ ইন পোস্ট প্যান্ডেমিক ডেভেলপমেন্ট প্ল্যানিং শীর্ষক জাতীয় নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে তা বাস্তবায়ন করছে বলে অর্থনৈতিক মন্দার সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নর। তবে প্রত্যন্ত চরের কৃষি এবং শ্রমজীবীরা অনানুষ্ঠানিক খাতে যুক্ত থাকায় এসব প্রণোদনা প্যাকেজের সুবিধা পাচ্ছেন না বলে উল্লেখ করেন তিনি। সংলাপে সুইস এজেন্সিজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের প্রতিনিধি কোরিন হেনচজ পিগনানি বলেন, সুইজারল্যান্ড সরকার চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সহায়তা করতে আগ্রহী। চরাঞ্চলের উন্নয়নে কাজ করছেন এমন জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তারা করোনা সংকটে চরের বাস্তবতা এবং আগামী দিনের চ্যালেঞ্জ তুলে ধরে সরকার, উন্নয়ন সংস্থা এবং ব্যক্তি খাতকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়লেও ইউরোপ জুড়ে এর মধ্যেই শুরু হয়ে গেছে বড়দিনের নানা আয়োজন। বড়দিনের কেনাকাটায় যাতে ভাটা না পড়ে তাই বিভিন্ন দেশে শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা, কিন্তু তারপরও ইতালি, ফ্রান্স, স্পেন কোথাও দেখা মিলছে না ক্রেতার। করোনায় আয় কমে আসায় প্রয়োজন ছাড়া কোনো কিছুতেই বাড়তি খরচে আগ্রহী নন সাধারণ মানুষ, তাই বড় ধরনের ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। ফ্রান্সে লকডাউন শিথিল হওয়ায় খুলেছে কার্টিয়ার, ডিওর, লুই ভিটনের মতো অভিজাত সব ব্র্যান্ড, কিন্তু প্রায় পুরো বছর জুড়ে বন্ধ থাকায় শেষ এক মাসে আদৌ কোনো লাভ হবে কিনা তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। শুধুমাত্র ফ্রান্সের বিখ্যাত চ্যাম্প এলিসিতে এবছর $1 বিলিয়ন ক্ষতি গুনতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও কুটির শিল্প। শুধুমাত্র চ্যাম্প এলিসকে কেন্দ্র করে ক্রিসমাস মৌসুমে $1.5 বিলিয়ন আয় হয়, কিন্তু এবছর 800 মিলিয়ন আয়েরও সম্ভাবনা নেই। সংক্রমণের ভয়ে উৎসবকে ঘিরে তেমন কোনো আয়োজনও নেই এবছর। ইতালিতে দ্বিতীয় দফার সংক্রমণ বাড়লেও বড়দিনের আগে খুলছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে বিক্রেতারা বলছেন এবছর আয় কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কোনো কিছুতে ব্যয় করতে আগ্রহ পাচ্ছেন না ক্রেতারা। অনেকে বলছেন সংক্রমণের ভয়ে অনলাইনে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। এদিকে বড়দিনকে কেন্দ্র করে খুলছে না চেক রিপাবলিকের অনেক দোকানপাট। দ্বিতীয় দফার সংক্রমণে কাবু চেক রিপাবলিকের শপিং হাব প্রাগে, নেই কোনো কোলাহল। বার্ষিক বিক্রি 7% কমেছে এবছর। বড়দিনকে কেন্দ্র করেও এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে না, যেহেতু অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য পণ্যের তেমন বিক্রি নেই। সেক্ষেত্রে ফ্যাশন শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।
তবে প্রায় পুরো বছর ঘরবন্দি ইউরোপবাসী কিছুটা স্বস্তি খুঁজছেন বড়দিনকে কেন্দ্র করে। বিধিনিষেধ শিথিল হওয়ায় বাড়ির বাইরে একটু ঘোরাফেরার সুযোগ পাওয়ায় আনন্দিত তারা। বিক্রি কম হলেও মাদ্রিদের ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।